আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সঙ্গে থাকছে সেলিনা তাওহিদ। শুরুতে জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বক্তব্য পাল্টালেন পররাষ্ট্রমন্ত্রী, বললেন শুধু উৎসব নয়, সুবর্ণ জয়ন্তীর সফরে রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে হবে বৈঠক আর বেশ কিছু চুক্তিও। স্বাধীনতার 50 বছরে রাজতন্ত্র প্রতিষ্ঠা করছে আওয়ামী লীগ, অভিযোগ মির্জা ফখরুলের। বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ বুঝতে পারেনি বিএনপি, বলেছেন তথ্যমন্ত্রী। কাদের মির্জার অভিযোগ, তাকে হত্যার চেষ্টা চলছে, প্রশাসন হয়রানি করছে নেতাকর্মীদের, সংকট সমাধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি। রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয় উপাচার্যের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার 111টি অভিযোগ সম্বলিত প্রায় 800 পৃষ্ঠার শ্বেতপত্র উন্মোচন। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। 24 ঘন্টার ব্যবধানে নিজের বক্তব্য পাল্টে নতুন তথ্য জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। শনিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি জানান, শুধু সুবর্ণ জয়ন্তী পালন নয়, যেসব রাষ্ট্র ও সরকার প্রধান বাংলাদেশ সফরে আসবেন তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক ও বেশ কিছু চুক্তি হবে। সবচেয়ে বড় প্রতিবেশী, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, তার সরকার প্রধান এই সব জায়গায় ঘুরে বেড়াবেন, আমাদের জন্য এটা বিরাট আনন্দ। এরপরে কি চান আপনারা? পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন এ কথা বলেন শুক্রবার রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে, যেখানে তিনি বলেন মুজিব বর্ষ ও সুবর্ণ জয়ন্তীর 10 দিনব্যাপী বিশেষ আয়োজনে 5টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান যারা আসবেন সেখানে চুক্তির কোনো বিষয় থাকবে না। কিন্তু একদিনের ব্যবধানে নতুন তথ্য জানালেন পররাষ্ট্রমন্ত্রী। অনেকগুলো এমইউ সই হবে, বিভিন্ন দেশের সাথে সই হবে, চুক্তি হবে, সব ভারতের সাথেও হবে, সব দেশের সাথেই মোটামুটি আছে। কিছু যাত্রী ও বিমান কর্মীর মাধ্যমে যুক্তরাজ্যের করোনার নতুন ধরনটি বাংলাদেশে ঢুকে পড়ার বিষয়টি সামনে আনেন পররাষ্ট্রমন্ত্রী। 10 দিন ব্যাপী আয়োজনে বিষয়টিকে গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলে জানান তিনি। এটা আমাদের চিন্তার কারণ। আমাদের কিছু লন্ডন ফেরত যারা আসছিলেন তাদের মধ্যে কয়েকজন নতুন ভেরিয়েন্টটা দেখা দিয়েছে। আমি শুনেছি ইভেন যে এয়ারলাইন যে আসছে আর আমাদের এয়ার ক্রুর মধ্যেও সেইটা এসেছে। সো হুইচ ইজ মানে আমাদের উই হ্যাভ টু বি কেয়ারফুল, সতর্ক থাকতে হবে আর কি। পররাষ্ট্রমন্ত্রী জানান, সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষকে সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা ভিডিও বার্তা পাঠাবেন। যুক্তরাষ্ট্রকে এই ভিডিও বার্তায় যুক্ত করার চেষ্টা চলছে। আশা করতেছি তারাও একটা। নাঈম হাসান, বাংলা ভিশন, ঢাকা। যখন তথ্যটা দিয়ে পাপুলের শূন্য হওয়া লক্ষ্মীপুর 2 সংসদীয় আসনের উপনির্বাচনে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন। সন্ধ্যায় গণভবনে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে যৌথ সভায় এই সিদ্ধান্ত হয়। এর আগে সকাল 10:30টায় বৈঠক শুরু হয়। এতে দলটির সংসদীয় বোর্ড ও মনোনয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। সম্প্রতি কুয়েতের আদালতে কাজী শহীদুল ইসলাম পাপুলের দণ্ড হওয়ার সংবিধান অনুযায়ী তার আসন শূন্য ঘোষণা করা হয়। এই আসনে উপনির্বাচন হবে 11 এপ্রিল। দলের প্রার্থিতা পেতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয় থেকে 16 জন ফর্ম সংগ্রহ করেছিলেন। এছাড়া বৈঠকে আসন্ন 11 পৌরসভা ও 371টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীও চূড়ান্ত করা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার 50 বছরে এসে জনগণের অধিকার কেড়ে নিয়ে আওয়ামী লীগ দেশে রাজতন্ত্র প্রতিষ্ঠা করছে। বিএনপির সমালোচনা করার আগে নিজের ঘর সামলাতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আবারও পরামর্শ দেন তিনি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব ও জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজন করে স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্গীর ভূমিকায় নেমেছে আওয়ামী লীগ। ভিন্ন মতের মানুষদের সব জায়গায় হয়রানি নির্যাতন করা হচ্ছে। কথা বলেন নোয়াখালীর বেগমগঞ্জের বিষয়ে। যে বিএনপির সমালোচনা করার আগে দয়া করে আপনাদের নিজের ঘর সামলান। কাদের মির্জার বিপক্ষে মামলা নেয় নাই, কারণ তিনি তো শুধু কাদের মির্জা নন, তিনি বাংলাদেশের দ্বিতীয় শক্তিশালী ক্ষমতাধর মানুষ ওবায়দুল কাদের সাহেবের ভাই। কোথায় আছে সুবিচার, কোথায় গণতন্ত্র, কোথায় ন্যায়ের শাসন, কোথায় সুবিচার?
বিএনপি নেতারা অভিযোগ করেন গণতন্ত্রকে হত্যা করে গায়ের জোরে ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ। ক্ষমতাসীনরা মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বিকৃত করছে বলেও মন্তব্য করেন তারা। তাদের বিরাট দুর্বলতা, এই দুর্বলতাকে ঢাকার জন্যই আজকে বাংলাদেশে এই ইতিহাসকে বিকৃত করে আজকে নতুন ইতিহাস সৃষ্টি করতে চায়। কিন্তু এই কথা সত্যি, কোনোদিন কোনো ব্যক্তি বা দল গোষ্ঠী কোনোদিন ইতিহাস রচনা করতে পারে না। সাময়িকভাবে বিভ্রান্ত করতে পারে, কিন্তু ইতিহাস একদিন সত্যিকারের রচনা হবে। সেই দিন মুক্তিযুদ্ধের নায়ক হিসাবে জিয়াউর রহমানকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। পরে স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম ও ওষুধ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, পাকিস্তানিদের মতো বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বুঝতে পারেনি বিএনপিও। শনিবার দুপুরে চট্টগ্রামের পতেঙ্গায় সিটি আউটার রিং রোডের সাইকেল লেনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। তথ্যমন্ত্রী আরও বলেন, আশা করা হয়েছিল স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিএনপি সত্য মেনে নেবে, ইতিহাস মেনে নেবে। ইতিহাস বিকৃতিকারীরা এক ধরনের দুষ্কৃতিকারী বলেও মন্তব্য করেন তিনি। ৭ই মার্চ পালন করতে গিয়ে বিএনপি যে বক্তব্য দিল, পাকিস্তানিরা যেমন বুঝতে পারে নাই, বিএনপিও বুঝতে পারে না। পাকিস্তানিদের বুঝের সাথে বিএনপির বুঝের খুব মিল। আমরা আশা করেছিলাম তারা এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর বছরে তারা সত্যটাকে মেনে নেবেন, ইতিহাসকে মেনে নেবেন। কিন্তু তারা তাদের জন্মলগ্ন থেকে যে ইতিহাস বিকৃতি ঘটিয়ে আসছেন গত কয়েক দশক ধরে, সেটি থেকে ৭ই মার্চ পালন করতে গিয়েও তারা সেটি থেকে বের হয়ে আসতে পারে নাই। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা অভিযোগ করেছেন, তাকে হত্যার চেষ্টা চলছে। নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হয়রানি করছে প্রশাসন। শনিবার সকালে বসুরহাট পৌরসভা কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, শুক্রবারও এমপি একরামুল করিম চৌধুরীর বাড়িতে তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছে। প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ এনে তিনি বলেন, সবকিছু একতরফা হচ্ছে। নেতাকর্মীদের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানান আব্দুল কাদের মির্জা। সংকট সমাধানে বিচার বিভাগীয় তদন্তের আহ্বান জানান তিনি। প্রয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ছাড়া আর কোনো সভা সমাবেশে যোগ না দেওয়ারও ঘোষণা দেন তিনি। প্রত্যেকটা কর্মীর বাড়িতে ডিবি এবং অন্যান্য বাহিনীর লোকজন দাওয়া করছে। তাদেরকে গ্রেপ্তার করার জন্য তাদের পরিবারের উপরও নানাভাবে নির্যাতন করছে, অত্যাচার করছে। এখানে একতরফাভাবে সবকিছু প্রশাসনও আমার বিরুদ্ধে। আজকে নোয়াখালীর একরাম, তারপরে এই যে নিজাম আজারি, তাদের অস্ত্র, এগুলো আমার বিরুদ্ধে ব্যবহার হচ্ছে। বিচার বিভাগীয় তদন্ত ঢাকা থেকে ব্যবস্থা করেন। তারপরে এনএসআই ডিজিএফআই আছে, তাদের ক্লিয়ার তদন্ত করে যদি আমি বা আমার কোনো কর্মী যদি অপরাধ করে থাকে, আমরা যে শাস্তি দিয়ে সে শাস্তি মাথা পেতে দেব। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার ১১১টি অভিযোগ তুলে ধরে ৭৯০ পৃষ্ঠার শ্বেতপত্র উন্মোচন করেছে বিশ্ববিদ্যালয় অধিকার সুরক্ষা পরিষদ। পরিষদের আশা, সচিত্র এই অভিযোগে উপাচার্যের মিথ্যাচারের অবসান হবে। সেই সাথে তার দৃষ্টান্তমূলক শাস্তিও চান তারা। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহনেওয়াজ জনি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমুল হাসান কলিমুল্লার অনিয়ম দুর্নীতির প্রতিবাদে গত কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানা কর্মসূচি পালন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ায় সংবাদ সম্মেলনে উপাচার্যের বিরুদ্ধে অভিযোগের শ্বেতপত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় অধিকার সুরক্ষা পরিষদ ও শিক্ষকরা। এতে জানানো হয়, নিজেকে শোধন এবং ইউজিসির তদন্ত প্রতিবেদনকে বিতর্কিত করতে শিক্ষামন্ত্রী সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেন উপাচার্য, যার দালিলিক প্রমাণ এই শ্বেতপত্র। উনি তো অবিরতই দুর্নীতি করে যাচ্ছেন। তবে সবচেয়ে বড় যেটি সমস্যা সেটি হচ্ছে যে উনি এই কাজগুলোর জন্য সবসময় গোপনে করেন, উনি তথ্য দেন না। উনি অনেকবার তথ্য অধিকার লঙ্ঘন করেছেন। আমাদের কাছে ওনার দুর্নীতি আরও বড় বড় অভিযোগ আছে বা প্রমাণ আছে। শিক্ষকরা বলছেন, এই শিক্ষা প্রতিষ্ঠানকে উপাচার্য নাজমুল হাসান কলিমুল্লাহ দুর্নীতির সূতিকাগারে পরিণত করেছেন, বিশ্ব দরবারে নিচু করেছেন দেশের সুনাম। যতগুলো কাজ সে যোগদান করার পর করেছে, যদি এই অভিযোগ আমলে নিয়ে সুষ্ঠুভাবে তদন্ত করে তাকে বিচারের আওতায় আনা হয়, দেখা যাবে প্রতিটি কাজেই তার দুর্নীতির
দুর্গন্ধ ছড়িয়ে যাবে। যে শিক্ষক কর্মকর্তারা এটার সঙ্গে তাকে সাপোর্ট করছে, একজন ভাইস চ্যান্সেলর একা কিন্তু সমস্ত কাজ করতে পারেন না, একটা গোষ্ঠী তাকে সহায়তা করে। তো আসলে সেই গোষ্ঠীটার কাছে এটা একটা লেসন হয়ে থাক বা তাদের বিচার হোক। আর শিক্ষার্থীরা বলছেন এই বছরে তাদের শিক্ষা জীবনে ব্যাপক ক্ষতি হয়েছে। শিক্ষার্থীদের জন্য যে শিক্ষক রয়েছে, কর্মকর্তা রয়েছে, কর্মচারী রয়েছে, মাননীয় উপাচার্য রয়েছে, সব আমাদের জন্যই। আমাদের সমস্যা অবশ্যই অনেক আগে সমাধান হতো বা সুষ্ঠু একটা পরিবেশ বজায় থাকতে, এটা আমরা বিশ্বাস করি। 1-2 বছর আগে যখন তিনি দুর্নীতিগুলো শুরু করছিলেন, তখনই যদি তারা তাদের এই প্রতিবাদগুলো জানাতেন, তখনই সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে আজকে তার সমাধান করা যেত। উপাচার্যের আরও বেশ কিছু অনিয়ম দুর্নীতি তদন্তে রবিবার বিশ্ববিদ্যালয়ে আসবেন ইউজিসির তদন্ত কমিটি। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। গত 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসের প্রাণ গেল আরও 12 জনের। এ সময় নতুন করোনা শনাক্ত হয়েছে 1014 জনের। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 24 ঘন্টায় মোট 219টি ল্যাবরেটরিতে 16,206টি নমুনা পরীক্ষা করা হয়। রোগী শনাক্তের হার 6.26%। দেশে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 8,527 জনের। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 5,56,236 জনে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত একদিনে মোট 1,138 জন করোনা থেকে সুস্থতা লাভ করে। সংক্রামক ভাইরাস করোনায় এ পর্যন্ত 8,500-এর মতো মৃত্যু হলেও 2020 সালে অসংক্রামক বিভিন্ন রোগে মারা গেছে 8,40,000-এরও বেশি মানুষ। সরকারি হিসেবে বলা হয়েছে সবচেয়ে বেশি মারা গেছে হৃদরোগে। বিশেষজ্ঞরা বলছেন, করোনাকালীন চিকিৎসা ব্যবস্থার অপ্রতুলতা ও মানুষের জীবন আচরণের কারণেই অসংক্রামক রোগে মৃত্যু বেশি। মাইনুল শোভন জানাচ্ছেন বিস্তারিত। দিনের পর দিন এই হাসপাতাল ও হাসপাতাল ঘুরে সঠিক চিকিৎসা না পাওয়া কিংবা অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু, এমন কঠিন চিত্রও দেখা গেছে করোনাকালীন প্রথম কয়েক মাস। চিকিৎসা ব্যবস্থায় এমন আতঙ্কজনক ঘটনা আগে কখনো দেখেনি বাংলাদেশ। করোনা আতঙ্কে ব্যাহত হয়েছে অন্যান্য রোগের চিকিৎসাও। অসংক্রামক রোগের মৃত্যু নিয়ে জরিপ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। গত 10 মার্চ এ সংক্রান্ত প্রতিবেদনে জানানো হয়, 2020 সালে 8,42,000 মানুষের মৃত্যু হয়েছে 75 ধরনের রোগে। মৃত্যুর শীর্ষ কারণ হলো হৃদরোগ, মস্তিষ্কে রক্তক্ষরণ, ক্যান্সার ও শ্বাসতন্ত্রের রোগ। এর মধ্যে কেবল হৃদরোগেই মারা গেছেন 2,23,612 জন। এজন্য করোনাকালীন চিকিৎসা ব্যবস্থাকে দায়ী করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এই রোগগুলোর প্রতি অ্যাটেনশন ভালোভাবে দেওয়া হয় নাই, তারাও কিন্তু সুষ্ঠুভাবে বা ভালোভাবে চিকিৎসা পায় নাই। ফলশ্রুতিতে দেখা গেছে যে সবাই করোনা নিয়ে ব্যস্ত। করোনা তো অনেকেই মারা গেছেন, কিন্তু অনেকেই হার্টের রোগে মারা গেছে, কিডনি রোগে মারা গেছে। এই ধরনের রোগীরাও ভয় আসে নাই, ডাক্তার কাছে হাসপাতালে যায় নাই, ডাক্তারও কিন্তু অনেকে তো চেম্বারে বসে নাই। হেলদি আমরা যদি লাইফস্টাইল মেনটেন না করি, তাহলে যেমন হার্ট ডিজিজ, ব্রেন স্ট্রোক, যেমন কিডনি রোগ, বিভিন্ন ধরনের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এগুলো কিন্তু আরও বেড়ে যায়। যখন এই করোনার সময় সবাইকে ঘরে থাকতে হয়েছে বাধ্য হয়ে, তারা স্বাভাবিকভাবে তারা কিন্তু তাদের হাঁটাচলা একদম কমে গেছে। কিডনি রোগে 2020 সালে মারা গেছে 28,017 জন। সরকারি হিসেবে এমনিতেই দেশে 1 কোটিরও বেশি মানুষ কোনো না কোনোভাবে কিডনি রোগে ভুগছেন। করোনার প্রকোপ এ রোগটি বাড়িয়েছে আরও। আমাদের ঘন্টায় কিন্তু কিডনি বিকল হয়ে 5 জনের মৃত্যু হয়, তাহলে একদিনে তো 100-এর চেয়ে বেশি মৃত্যু। সেটা কি কেউ আমলে নিয়েছে সেটা? এটা দুইটা কারণ। একটা হলো যে পলিটিক্যাল কারণও, কারণ না হলে সব দোষ পড়বে সরকারের ঘাড়ে যে সে করোনাকে ঠেকাতে পারলো না। যেমন ডায়াবেটিস রোগে একটু হাঁটা চলা, মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক, বা হার্টের রোগে তাদের হাঁটা চলা দরকার। এই কাজগুলো কিন্তু সুষ্ঠুভাবে হয়নি। তারা কিন্তু প্রায় ঘরে বসে ছিল, নিজেরাও কাছে যায় নাই ভয়ে, ডাক্তারের কাছে চিকিৎসাটা কিন্তু প্রপারলি পায় নাই। মানুষের শারীরিক পরিশ্রমের প্রবণতা কমে যাওয়া, ধূমপান ও বায়ু দূষণের প্রভাবে অসংক্রামক বিভিন্ন রোগের হার বাড়ছে বলে মত দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তবে পরিসংখ্যান ব্যুরোর জরিপ বলছে, অ্যাজমা, নিউমোনিয়া, চিকুনগুনিয়া ও ডায়রিয়ায় মৃত্যুহার আগের চেয়ে কমেছে। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম বলেছেন, ইতিহাস বিকৃতি এবং সঠিক পথে রাজনীতি না করার কারণে বিএনপি ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। বলেন, বিএনপি আগে আনুষ্ঠানিকভাবে 7 মার্চ অস্বীকার করত, এখন অনুষ্ঠান করে 7 মার্চকে অস্বীকার করে। জিয়াউর রহমানকে বঙ্গবন্ধুর খুনি আখ্যা দিয়ে তাঁর মরণোত্তর বিচার দাবি করেন বক্তারা। ষড়যন্ত্র ও ইতিহাস বিকৃতি নিয়ে জাতীয় প্রেস ক্লাবে সেমিনার আয়োজন করে সম্প্রতি বাংলাদেশ। এতে অংশ নিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম অভিযোগ করেন, বিএনপি মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে ইতিহাস বিকৃতি করছে।
স্বাধীনতা সপক্ষ শক্তির বিরুদ্ধে এখনও তাদের ষড়যন্ত্র থেমে নেই বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশের এগিয়ে যাওয়া ও সমৃদ্ধি তারা পছন্দ করে না বলে অভিযোগ করেন মন্ত্রী। বিএনপির ৭ মার্চ পালন দুরভিসন্ধিমূলক বলেও আখ্যা দেন তিনি। যা আগে অনানুষ্ঠানিকভাবে ৭ই মার্চকে অস্বীকার করত, এখন আনুষ্ঠানিকভাবে মিটিং করে ওটাকে অস্বীকার করে, বলে একজনের ভাষণে কিছু হয় নাই। আর বাবা, তোদের বাবাই তো বলে গেছে তার ভাষণেই সব কিছু পেয়েছি। ইতিহাস বিকৃতি এবং অপরাজনীতি বিএনপিকে ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষেপ করবে, কোনো দিন সেখান থেকে ফিরে আসতে পারবে না। প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যুদ্ধাপরাধী হিসেবে আখ্যা দিয়ে তার বিচার দাবি করেন সেমিনারের বক্তারা। জিয়া 25শে মার্চ রাত্র 12টার পরে যারা ব্যারিকেড দিয়েছিল তাদের গুলি করে পাখির মতো হত্যা করেছে চিটাগাংয়ে। সুতরাং সে যুদ্ধ অপরাধী, সে আজ জীবিত থাকলে যুদ্ধ অপরাধী বিচারে তার ফাঁসি হতো। নিজামী মুজাহিদের কাছে তিনি তাদেরকে মন্ত্রী বানিয়ে জাতীয় পতাকা দিয়ে তিনিও রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছেন, কাজেই সেও যুদ্ধ অপরাধী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে মন্তব্য করে বক্তারা বলেন, ষড়যন্ত্রকারীদের সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। রাজধানী ঢাকা সহ দেশের 6 জেলায় আজ আঘাত হেনেছে এবছরের প্রথম কালবৈশাখী। এ সময় ধূলিঝড়ের পাশাপাশি বৃষ্টি হয়েছে এক পশলা। বিকেল 4:30টার দিকে আঘাত হানে কালবৈশাখী। ঢাকা ছাড়াও কালবৈশাখী হয়েছে সাভার, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর এবং বরিশালও। আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানীতে কালবৈশাখী ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার। এ সময় আকাশ কালো করা মেঘ আর ধুলোর চাদরে ঢেকে যায় রাজধানীর আকাশ। এরপর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির বেগ কিছুটা বাড়ে। হঠাৎ বৈরী এই আবহাওয়ার কারণে আধ ঘন্টা বন্ধ ছিল উড়োজাহাজের উড্ডয়ন আর অবতরণ। ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রপাত ও শিলাবৃষ্টি দেশের অন্য অঞ্চলেও বেড়ে যেতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, কাউন্সিলরদের তদারকি ও দায়িত্ব অবহেলার কারণে সিটি কর্পোরেশনের মশক নিধন কর্মসূচি পুরোপুরিভাবে সফল হচ্ছে না। মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের বিশেষ জরুরি অভিযানে অংশ নিয়ে তিনি কথা বলেন। সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 40 নং ওয়ার্ডের ভাটারা এলাকায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এবং নেতাকর্মীদের নিয়ে 5ম দিনের বিশেষ অভিযান শুরু করেন মেয়র আতিকুল ইসলাম। কাউন্সিলর কার্যালয়ের আশেপাশে আবাসিক ও বাণিজ্যিক এলাকায় 1.5 ঘন্টা ধরে চলে ফগিং কার্যক্রম। এরপর সাংবাদিকদের মেয়র আতিকুল ইসলাম বলেন, মশা নিধনে কর্পোরেশনের ব্যর্থতার দায় সবার, তবে কাউন্সিলরদের মাঠ পর্যায়ে তদারকির অভাবই মূল কারণ। বলেন, বর্তমানে ব্যবহার করা সনাতন পদ্ধতিতে মশা মারা কঠিন। মেয়র জানান, আধুনিক যন্ত্রপাতি দিয়ে মশক নিধনে যাওয়ার পরিকল্পনা নিচ্ছে সিটি কর্পোরেশন। আমি তো মনে করি এই ব্যর্থতা আমাদের সকলের দায়িত্ব নিতে হবে। সনাতনী পদ্ধতিতে মনিটরিং করলে এটি চলবে না। আমাদের কাউন্সিলর যারা আছে তাদেরও দায়িত্বের অবহেলা আছে। আল্ট্রা লো ভলিউম ইনসেক্টিসাইড যেটা আছে, এটিকে কিভাবে আনা যায়, এটি একটি অত্যাধুনিক মেশিন। এই মেশিনের মাধ্যমে আমাদের লোক কমে যাবে, আমাদের কার্যকারিতা অনেক বেড়ে যাবে। ড্রোনের মাধ্যমে আমরা এখনো চেষ্টা করছি, পরীক্ষামূলক পর্যায়ে আছে। দেশ পরিচালনা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঠামো প্রশাসন। স্বাধীনতার 50 বছরে টানাপোড়েন, রাজনৈতিক হস্তক্ষেপ, নিরপেক্ষতা, সংস্কার, পৃথকীকরণ, জনসেবা নিশ্চিত, প্রশাসন, এইসব শব্দের মধ্য দিয়েই দীর্ঘ পথ পাড়ি দিয়েছে প্রশাসন। বিশ্লেষকরা বলছেন, এখনও প্রশাসনের সঠিক জায়গায় সঠিক মানুষকে বসানোর রেওয়াজটি রপ্ত করতে পারেনি স্বাধীন বাংলাদেশ। 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশে উত্তরাধিকার সূত্রে পাওয়া উপনিবেশিক ধারণা নিয়ে যাত্রা শুরু বাংলাদেশ সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের। এরপর একটি প্রাদেশিক প্রশাসনকে কেন্দ্রীয় প্রশাসনে রূপান্তরিত করার কার্যক্রম শুরু করে বঙ্গবন্ধু সরকার। গঠন করা হয় প্রশাসন ও চাকরি পুনর্গঠন কমিটি ও ন্যাশনাল পে কমিশন। 10 গ্রেডের বেতন কাঠামো তৈরি হলেও প্রশাসনকে গণতান্ত্রিক করা যায়নি। আমরা একটা প্রভিন্সিয়াল প্রাদেশিক সরকার ছিল। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের কোনো আইনগত বা জনবল নিয়ে কোনো কাঠামো ছিল না। সমস্ত জায়গায় নতুন করে প্রতিষ্ঠান গড়ে তুলত। কেন্দ্রীয় ব্যাংক বলতে কিছু ছিল না, এবং ব্যাংক কেন, ওখানে আমাদের কোনো ফরেন কারেন্সি ছিল না, কোনো ফরেন এক্সচেঞ্জ ছিল না। সোনা দানা সব পাকিস্তানিরা নিয়ে গেছিল। সেখান থেকে বঙ্গবন্ধু বললাম যেটা, তার
প্রাতিষ্ঠানিক রূপ দিলেন ৭৫ সনের মধ্যে বেশিয়াংশ, এবং সেই সাথে অর্থনৈতিক পুনরুদ্ধার হলো। 1976 সাল থেকে 90 পর্যন্ত সামরিক শাসনের অধীনে পরিচালিত হয় বাংলাদেশের প্রশাসন। 21 গ্রেডের বেতন কাঠামো, স্বনির্ভর গ্রাম সরকার ও উপজেলা প্রশাসন গড়ে তোলে কিছুটা পরিবর্তন আনে সামরিক সরকার। 1991 সালে দেশ পরিচালনার দায়িত্বে আসে গণতান্ত্রিক সরকার। উপজেলা পদ্ধতি বাতিল করে ইউনিয়ন ও জেলা পরিষদ প্রশাসন পুনর্গঠনের পদক্ষেপ নেয় তৎকালীন বিএনপি সরকার। প্রশাসনিক সংস্কারের নানা সুপারিশ নিয়ে আসে দাতা সংস্থাগুলো। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে উদ্যোগ নেয় স্থানীয় সরকার পুনর্গঠনের। গ্রাম পরিষদ, ইউনিয়ন, থানা ও জেলা পরিষদ এই 4 স্তরের স্থানীয় সরকার প্রশাসন পদ্ধতি প্রবর্তন করা হয়। তবে 2001 থেকে 2006 পর্যন্ত কেন্দ্রীয় বা স্থানীয় প্রশাসনে তেমন কোনো সংস্কার উদ্যোগ নেওয়া হয়নি। 2007 থেকে 2009 উপজেলা ও জেলা পরিষদ আইনকে কাটাছেঁড়া করে প্রশাসনকে বিকেন্দ্রীকরণের চেষ্টা করা হয়। আমাদের জেলার সংখ্যা বাড়ানো হয়েছে, উপজেলার সংখ্যাও কিছু বেড়েছে, উপজেলা প্রশাসনটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আমাদের এই প্রশাসনের যে মেইন একটা হলো যে মানুষকে সার্ভিস দেওয়া, এটা কোনো তাত্ত্বিক ব্যাপার না। সমস্ত উদ্দেশ্য হলো যে আমাদের সরকারের সাথে যে সোশ্যাল কন্ট্রাক্ট আছে, মানুষকে যে সেবা দেওয়া কন্ট্রাক্ট, এইগুলোর ব্যাপারে অনেক অগ্রগতি হয়েছে। বিভিন্ন সময়ে সরকারের দৃষ্টিভঙ্গি সংস্কার কার্যক্রমে যেমন প্রতিবন্ধকতা তৈরি করেছে, তেমনি প্রশাসনের রাজনীতিকরণ হয়েছে। তবে গত এক যুগে বদলে যাচ্ছে প্রশাসনের যান্ত্রিকতা। বেতন ও গ্রেড কাঠামোতে আনা হয়েছে পরিবর্তন। জনসেবা নিশ্চিতের লক্ষ্যে শুরু হয়েছে ডিজিটালাইজেশন কার্যক্রম। ম্যান পাওয়ার প্ল্যানিংটা আমাদের সিভিল সার্ভিসে এখনও একটু দুর্বল জায়গা, অর্থাৎ রাইট মানুষটাকে রাইট জায়গায় দেয়। অনেক সময় আমরা দেখতে পাই যে ধরেন ডাক্তারি পড়ে সিভিল সার্ভিসে গিয়েছেন, উনি পরবর্তীতে পড়তে গিয়েছেন আবার ইংল্যান্ডের একটা ভালো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি করেছেন, সেটাও পিএইচডি করে এসছেন। যখন উনি ফিরেছেন ওনাকে হয়তো বা পোস্টিং দেওয়া হয়েছে পূর্ত মন্ত্রণালয়ে। এটা আমার মনে হয় যে এখন একটু দুর্বল জায়গা, বাট এখানে অনেক কাজ করার সুযোগ আছে। এটা যদি আমরা শক্তিশালী করে তুলতে পারি, আমি নিশ্চিত যে এটা বাংলাদেশের জনপ্রশাসনকে শক্তিশালী করার ক্ষেত্রে এবং আরও প্রশাসনকে আরও জনবান্ধব করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 50 বছরে দেশের প্রশাসনে যে পরিবর্তন এসেছে তা ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। তবে একটি স্বাধীন দেশের জন্য শতভাগ উপযোগী প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিতের প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা ও সরকারি কর্মকর্তাদের মানসিকতার ইতিবাচক পরিবর্তন। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। ওয়াসার দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির এমডি তাসকিম এ খান। যে কোনো অনিয়ম বা ভোগান্তিতে 16162 নম্বরে কল করে অভিযোগ জানাতে পরামর্শ দেন তিনি। পুরান ঢাকায় আয়োজিত ভোক্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। অনুষ্ঠানে পানি না পাওয়া, দুর্গন্ধযুক্ত পানি আর বিল পরিশোধে হয়রানি সহ নানা সমস্যার কথা তুলে ধরেন লালবাগ এলাকার গ্রাহকরা। এ ধরনের অভিযোগ নিয়ে অন্তত 100 গ্রাহক উপস্থিত হয়েছিল লালবাগের ওয়াসা 2-এর কার্যালয়ে। এবার ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে কাছে পেয়ে দীর্ঘদিনের যেসব পঞ্জীভূত ক্ষোভের কথা তুলে ধরলেন তারা। সব অভিযোগ শুনে সেগুলো সমাধানেরও আশ্বাস দেন প্রতিষ্ঠানটির এমডি। বলেন, প্রতিষ্ঠানটির সব কার্যক্রম ডিজিটালাইজেশন করা হচ্ছে। যে আমরা মোস্ট সফিস্টিকেটেড কম্পিউটারাইজ ডিএমএ ডিস্ট্রিক্ট মিটার এরিয়া সিস্টেমে নতুন পাইপলাইন বসাচ্ছি। ডিএমএ হয়ে গেলে আর ফুটাফাটি থাকবে না, অতএব পানির মধ্যে কন্টামিনেশন হওয়ারও সুযোগ থাকবে না। 24 ঘন্টায় পানি থাকবে, প্রেশারাইজ পানি থাকবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শিবলি রুবায়াতুল ইসলাম বলেছেন, শেয়ার বাজারে কেউ পতনের চেষ্টা করলে তার অসুবিধা হবে, কারণ কমিশনের শক্তিশালী সার্ভাইলেন্সের কারণে এখন যে কোনো কারসাজি ধরা যাবে। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর আয়োজনে এক আলোচনায় একথা বলেন বিএসইসি চেয়ারম্যান। তিনি বলেন, 96 কিংবা 2010 সালের পরিস্থিতি শেয়ার বাজারে আর হওয়ার শঙ্কা নেই, তবে সাধারণ বিনিয়োগকারীরা আতঙ্কিত হলে বাজার দ্রুত পড়ে যায়। জানান, আগামীতে ভুল আর্থিক প্রতিবেদন দেয়া কোনো কোম্পানির পক্ষে সম্ভব হবে না। এ ধরনের কোনো অনিয়মের সাথে যুক্ত অডিট ফার্মের সনদ বাতিল ছাড়াও বিচারের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, অর্থনীতির সাথে দেশের শেয়ার বাজারের এখনও সামঞ্জস্যপূর্ণ নয়, তাই শেয়ার বাজারকে বড় করার পাশাপাশি বিনিয়োগের অর্থ সংগ্রহের মূল স্থানে পরিণত করা হবে বলে আশা করেন বিএসইসি চেয়ারম্যান। বাজারকে কেউ যদি ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেয় তার অসুবিধা হবে, এবং সরকার কিন্তু এই ব্যাপারে বদ্ধপরিকর। কেউ কিন্তু এখানে কোনো অসুবিধার সৃষ্টি করলে সরকার কিন্তু সেটা অ্যালাউ করবে না। সুতরাং রং ডুইং আমি বলবো 96 থেকে 2010-এ
অনেক 2021-এ অনেক কমে যাবে, অনেক কমে যাবে এবং ইচ্ছা করলেই করা যাবে না। হ্যাঁ, এ গ্রুপ অফ পিপল প্ল্যান করে প্যানিক সৃষ্টি করে চেষ্টা করতে পারে, আমরাও সেটাকে দেখব। ডায়রিয়ার প্রকোপ বেড়েছে বরগুনায়। 24 ঘন্টায় শতাধিক রোগী ভর্তি হয়েছে বরগুনা জেনারেল হাসপাতালে। বেড সংকুলান না হয় হাসপাতালের মেঝেতে ঠাঁই নিয়েছেন অনেকে। চিকিৎসক সংকটে রোগীদের সামলাতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। মার্চের শুরু থেকে জেলা ডায়রিয়ার প্রকোপ বাড়তে থাকে। প্রথম সপ্তাহে গড়ে 20 জনের মতো রোগী হাসপাতালে ভর্তি হয়। গত 3 দিনে আক্রান্তের সংখ্যা বেড়ে গড়ে 40 জনে পৌঁছায়। সবশেষ 24 ঘন্টাতে আশঙ্কাজনকভাবে বেড়েছে বরগুনা জেনারেল হাসপাতালের ডায়রিয়া বিভাগের মাত্র 8টি বেড রয়েছে। রোগীরা হাসপাতালের মেঝেতে বিছানা পেতেছেন। মেঝের নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ, গাদাগাদি করে অবস্থারে চরম ভোগান্তি আর স্বাস্থ্য ঝুঁকিতে তারা। উন্নত ও আধুনিক সেবা প্রদানের মাধ্যমে পূবালী ব্যাংকের ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী। প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে পূবালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন 2021 অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক এস সিরাজুল হক চৌধুরী, ঢাকা উত্তর অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক মোহাম্মদ আনিসুজ্জামান, ঢাকা কেন্দ্রীয় অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক সুলতানা শরীফুন নাহার, নারায়ণগঞ্জ অঞ্চল প্রধান ও উপ মহাপরিচালক ফারুক আহমেদ, গাজীপুর অঞ্চল প্রধান ও উপব্যবস্থাপক চৌধুরী আব্দুল ওয়াহিদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলী, মহাব্যবস্থাপক, নির্বাহী এবং শাখা প্রধান সহ শীর্ষ কর্মকর্তারা। সংবাদ শেষ করছি। বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে বক্তব্য পাল্টালেন পররাষ্ট্রমন্ত্রী। বললেন, শুধু উৎসব নয়, সুবর্ণ জয়ন্তী সফরে রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে হবে বৈঠক আর বেশ কিছু চুক্তিও। স্বাধীনতা 50 বছরে রাজতন্ত্র প্রতিষ্ঠা করছে আওয়ামী লীগ। অভিযোগ, মির্জা ফখরুলের বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ বুঝতে পারেনি বিএনপি, বলেছেন তথ্যমন্ত্রী। কাদের মির্জার অভিযোগ, তাকে হত্যার চেষ্টা চলছে, প্রশাসন হয়রানি করছে, নেতাকর্মীদের সংকট সমাধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি। রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার 111টি অভিযোগ সম্মিলিত প্রায় 800 পৃষ্ঠার শ্বেতপত্র উন্মোচন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ থাকছে রাত 10:30টায়। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। সঙ্গে থাকা ধন্যবাদ।